রাইন নামে ট্রান্সফার করা গোটা প্রপার্টি এবার আত্মসাৎ করবে নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু কোয়েলকে বলতে থাকে যে দেখো কোয়েল, তুমি যদি লাস্ট অব্দি আমার সাথ দাও তাহলে কিন্তু তোমার অনেক এটাতে বেনিফিট আছে। আর তার থেকে বড় বেনিফিট হলো গিয়ে তুমি নিজের মাথা গোজার একটা ঠাঁই পাবে, যেটা কিনা বর্তমান কন্ডিশনে তোমার এবং আমাদের দুজনেরই জরুরি ভিত্তিতে প্রয়োজন। এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আমার আসল প্ল্যানটা কি। তখন কোয়েল বলতে থাকে যে কিন্তু এইসব কিছু তুমি এক্সিকিউট কী করে করবে, আর রাই কেনই বা তোমার উপরে বিশ্বাস করে অন্ধের মতন সে তোমার দেওয়া সেই পেপারসের উপরে সিগনেচার করে দিবে বলো তো। তুমি একটা জিনিস ভেবে দেখেছো যে তুমি এত দিন ধরে যে অপকর্মগুলো করে এসেছো, তারপরে তোমার গোটা পরিবার তোমার বিরুদ্ধে হয়ে গিয়েছে, তোমার উপরে কেউ আর বিশ্বাস করবে না। তাহলে যেখানে কিনা তোমাকে কেউ বিশ্বাসই করবে না, তাহলে সেই জায়গায় তোমার দেওয়া একটা কোনো পেপারসে ওরা কেনই বা সিগনেচার করতে যাবে। যদি রাই সিগনেচার করতে রাজি হয়েও যায়, তাতেও তো তোমার দাদাভাই বা তোমার মা বা তোমার বৌমনি ওরা কেউ সাথ দিবে না রাইকে সিগনেচার করতে দিতে। তখন তুমি কি করবে বলো তো? ওর কাছ থেকে জোর করে সিগনেচার নিয়ে তুমি কী করে নিজের নামে এই প্রপার্টিটা ট্রান্সফার করবে বলো তো? আর কী বা গ্যারেন্টি আছে এই প্রপার্টি ট্রান্সফার ম্যাটারে আমি তোমাকে হেল্প করলাম, আর তার বিনিময়ে তুমি যদি আমাকে কোনো কিছু না দিয়ে আমার থেকে মুখ ফিরিয়ে নাও, তখন যদি তুমি আমাকে ধোকা দাও তখন কি হবে বলো তো? আমি আমার মেয়ে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো বলো? আমি বাবা এইবার কোনো মতে তোমার উপর অন্ধের মতন বিশ্বাস করতে পারবো না, কারণ একবার তো তোমার প্ল্যান অনুযায়ী চলে আমি দেখলামই তার কি ভয়াবহ পরিণতিটা আমাকে ফেস করতে হচ্ছে এবং আমার মেয়েকে ফেস করতে হচ্ছে। তো পরে তো এমন অবস্থা হয়ে দাঁড়াবে যে আমরা না খেয়ে মরবো মা মেয়ে। তখন নীলু বলতে থাকে যে তুমি আর একবার আমার উপর বিশ্বাস করেই দেখো, এবার যদি আমার প্ল্যানটা সাকসেসফুলি এক্সিকিউট আমি না করতে পারি তখন তুমি আমার নাম বদলে দিও। কোয়েল তখন কোয়েল বলতে থাকে যে আরও একবার বিশ্বাস করতে বলছো তোমার উপর, আমি কিন্তু অনেক বিশ্বাস নিয়ে তোমার উপরে আরও একবার আস্থা রাখছি। এবার যদি কোনো মতে তুমি আমার আস্থায় জল ঢেলে দাও, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো এবার আমি নিজে তোমার বিরুদ্ধে গিয়ে কেস ফাইল করে আসবো। অন্যদিকে নীলু বলতে থাকে যে দাঁড়াও, তার আগে যে করে হোক না কেন রায় দিদিভাইয়ের কাছ থেকে আজ সন্ধ্যের মধ্যেই সেই 24,000 টাকা আমাকে আদায় করতে হবে, কারণ ওর কাছ থেকে যদি আমি সেই টাকাটা না আদায় করতে পারি তাহলে আমি অ্যাডভোকেটকে কিন্তু সেই টাকাগুলো দিতে পারবো না, তার থেকে সেই ডকুমেন্টটা আমি নিতে পারবো না। সেই ডকুমেন্ট যদি একবার আটকে যায় তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে রায় দিদিভাই চলে যাওয়া মাত্র আমার গোটা প্ল্যানটা চপাট হয়ে যাবে। তাই রায় দিদিভাই যাওয়ার আগে যে কোনো মূল্যে ওকে দিয়েও আমাকে ওই ডকুমেন্টে সিগনেচারটা করিয়ে নিতে হবে, আর তার আগে এই অ্যাডভোকেটের পেমেন্টটা আমাকে ক্লিয়ার করতে হবে, নয়তো বা এই অ্যাডভোকেটটা কোনো মতে আমাকে সেই চেঞ্জেস করানো ডকুমেন্টটা আমার হাতে হস্তান্তর করবে না। তখন কোয়েল বলতে থাকে যে এই বিষয়ে আমার কী কী করা লাগবে তুমি শুধু সেটা বলো। তখন নীলু বলতে থাকে যে সেরকম কোনো কিছুই তোমার করার প্রয়োজন নেই। যখন কিনা আমি তোমাকে সেই ডকুমেন্টে সিগনেচার করার পেপারসটা দিব, তুমি সঙ্গে সঙ্গে আর এক মুহূর্ত নষ্ট না করে তুমি সোজা অ্যাডভোকেটের কাছে এসে সাবমিট করে দিবে। তারপরে বাদ বাকি কাজটা অ্যাডভোকেট নিজে থেকেই করে নেবে। একবার শুধু আমার নামে গোটা প্রপার্টিটা ট্রান্সফার হয়ে যেতে দাও, তারপরে দেখো আমি কী করে নাকে দড়ি দিয়ে আমার গোটা পরিবার এবং অনির্বাণদার গোটা পরিবারকে ঘোরাই। কারণ ওরা আমাকে যে পরিমাণে অপমান অসম্মান করেছে আর আমার গোটা পরিবার যে পরিমাণে আমাকে হেনস্থা করেছে, তারপরে তো আর যাই হোক না কেন ওরা যথেষ্ট পরিমাণে এই জিনিসটা ডিজার্ভ করে। রাইট দিদিভাই? এবার আমি দেখবো যে আমার নামে ট্রান্সফার হওয়া প্রপার্টিটা তুই কী করে অনির্বাণ দাদাভাইয়ের কাছে ফের আরেকবার ফিরিয়ে দিস। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।